প্রথমে আপনি বলেন শিল্প মন্ত্রণালয়ের ক্ষেত্রে কাকে দেওয়া যেতে পারে? শিল্প মন্ত্রণালয়ে অবশ্যই মৌসুমী। কৃষকরা কিন্তু দেখবা আমাদের মতো গাধা না, তারা কিন্তু একসাথে বসে খায়। কিন্তু ঝন্টু স্যারের মধ্যে একটা জিনিস দেখেছি, তুমি বিশ্বাস করতে পারবা, ওনার বাড়িতে এক সময় গিয়ে এটা মিশা তুই নিয়ে এই মন্ত্রণালয় তোর জন্যই পারলো বন্ধু। ধরুন আপনাকে বলা হচ্ছে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই তার কিছু মন্ত্রণালয় থাকবে, তার কিছু দায়িত্ব থাকবে। তো যেহেতু আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, সেই জায়গা থেকে আমি কিছু মন্ত্রণালয়ের নাম বলবো এবং আপনাকে বলতে হবে যে আপনি একজন প্রধানমন্ত্রী হিসেবে সেই মন্ত্রণালয়ের মধ্যে কাকে কাকে রাখবেন। আমি স্টার্ট করতে পারি? বলো। বাহ, চমৎকার। ওকে, প্রথমেই হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এই দায়িত্বে আপনি কাকে রাখতে চান? তাহলে তো আমি বলবো রাজ্জাক আঙ্কেল যে দিলে এটা ভালো, কারণ ওনার বন্টনের জায়গাটা এত চমৎকার। আমার মনে হয় ওনাকে এই দায়িত্বটা দিলে দুধে ভাতে সবাই থাকবে। বাহ, চমৎকার। আচ্ছা, আমরা পরবর্তী মন্ত্রণালয়ে চলে যাই। পরিকল্পনা মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনার ক্ষেত্রে আপনি চলচ্চিত্র জগতের কার নাম বলবেন যিনি এই পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে? আমি একজন পরিচালকের কথাই বলি। আমি ডেফিনেটলি এটা মানে সর্বকালের শ্রেষ্ঠ পরিচালক এজি মিন্টু সাহেবের কথাই বলবো। বাহ বাহ, চমৎকার, আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসবো আরেকটি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা অবশ্যই আলমগীর সাহেবকে দায়িত্বটা দিতে পারবো। কেন মনে হলো? যে ওনার প্রজ্ঞা, ওনার পার্সোনালিটি, ওনার হিসাব, ওনার মানে কথা মেপে বলা, ওনার যে পোলাইটনেস, ওনার যে বিহেভিয়ার, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না, উনি এই জায়গাটা থাকলে অন্তত বাংলাদেশ ধন্য হবে। এখন আমরা আসছি তথ্য মন্ত্রণালয়, আরেকটি গুরুত্বপূর্ণ। আমরা খুব মিস ইনফরমেশন পাই, তো সেই জায়গা থেকে সঠিকভাবে চলচ্চিত্র জগতের কোন ব্যক্তিকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তিনি পালন করতে পারবেন সঠিকভাবে? এটিএম স্যার কি তথ্য মন্ত্রণালয়? হ্যাঁ, তথ্যের জন্য উনি কাব্যিক মানুষ ছিলেন বাংলা চলচ্চিত্রে। বাহ, তাহলে উনি এই মন্ত্রণালয়টি দায়িত্ব নিঃসন্দেহে সঠিকভাবে পালন করতে পারবেন। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ এরই সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এটা মিশা তুই নিয়ে বুঝছিস মিশা, এটা তুই নিয়ে এই মন্ত্রণালয় তোর জন্যই পারলো বন্ধু। কেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আপনি মিশা সওদাগরকে দিলেন? ভাই, এটা আমাদের বন্ধু বান্ধবের ব্যাপার। তোমার দিকে না তাকে আমি বললাম যে এটা মিশা তুই নে, এটা তোর জন্য। এটা হচ্ছে দর্শকদের কাছ থেকে, এটা আধ্যাত্মিক কথা বললাম, আধ্যাত্মিক কথা বললাম, এটা আমি আর মিশা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন, সেই বিষয়টা কিন্তু আমরা জানি না, তো আপনাদের পরবর্তী প্রশ্ন কিন্তু আমরা নিচ্ছি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাণিজ্য মন্ত্রণালয় আপনি কাকে দায়িত্ব দেবেন? সবকিছু বাণিজ্য করার মাস্টারপিস হচ্ছে আমাদের চলচ্চিত্রের ফারুক সাহেব ছিলেন। ফারুক স্যার হতে পারেন, তারপরে শাকিব খান হতে পারেন। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যে বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে ফারুক স্যারের সাথে সাথে সুপারস্টার শাকিব খানের কথা আপনি বলছেন। এই কারণে যে ওরা বিজনেসের পয়েন্ট অফ ভিউটা বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে সুন্দরভাবে, এটা তাদের ভিতরে আমি দেখার চেষ্টা করব। কারণ ফারুক ভাই এক নাগারে খুব ভালো প্রডিউসার ছিলেন এবং ভালো ছবি বুঝতেন, এবং পরিবেশক হল মালিক সমিতির সে অনেক বড় নেতা ছিলেন, এবং সেই জায়গাটা সব কিছু মিলেই বোঝার চেষ্টা করেছি যে দুজন হলে হয়তো বা একজন, যে কোনো একজন হলে ভালো হবে। বাণিজ্য মন্ত্রণালয়, আমারটা ভুল হতে পারে। আমরা একটু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাই, কে হতে পারে? এটা অবশ্যই অমিত হাসানকে আমি দিব, কারণ ও আগাগোড়ে একই ওয়েট এবং মেনটেন করে যাচ্ছে, এবং ওর সব কিছুই লিমিটেশন আছে, খাবার, তারপরে সব কিছু স্বাস্থ্যের ব্যাপারগুলি, এই জিনিসগুলি আমি অমিত হাসানকে দিব। বাহ, চমৎকার। আমরা হচ্ছে আরো দুটো মন্ত্রণালয় জানতে চাই, সেটা হচ্ছে প্রথমে আপনি বলেন শিল্প মন্ত্রণালয়ের ক্ষেত্রে কাকে দেওয়া যেতে পারে? শিল্প মন্ত্রণালয় অবশ্যই মৌসুমী। কেন মনে হলো? কারণ ওর যে শিল্পবোধ, ওর যে পার্সোনালিটি, ওর যে আমি দেখেছি ওর জুনিয়র কলিগকে কিভাবে বড় করতে হয় এবং কিভাবে কম্বাইন করতে হয়, কিভাবে একত্রিত করে
কি করতে হয়, এই জিনিসগুলি আমি মৌসুমীর ভিতরে দেখেছি। বাহ, চমৎকার। তাহলে আমরা বলতেই পারি যে মৌসুমী আপা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে উনি চমৎকারভাবে পালন করতে পারবেন নির্দ্বিধায়। আচ্ছা, এরপরে আমরা আসি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কাকে দিলে আপনার কাছে মনে হয় যিনি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে কাঞ্চন ভাই, সড়ক আন্দোলনের প্রতীকাগার। হ্যাঁ, বাহ, কাঞ্চন ভাই। চমৎকার। আচ্ছা, এবার আসি আমরা কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ে যদি এই দায়িত্বটা দেই, তাহলে একজন পরিচালকের নামই বলি, দেলারজন জন্টু স্যার। আচ্ছা, কারণ এই মন্ত্রণালয়টা উনি ভালো করে করবেন এই কারণে যে দেখো, কৃষকরা কিন্তু সবসময় যুদ্ধ করে কিভাবে 3 বেলা খাবারটা খাবে এবং মানুষকে খাইয়ে কিন্তু নিজে খুশি হন। এবং কৃষকরা কিন্তু দেখবা আমাদের মতো গাধা না, তারা কিন্তু একসাথে বসে খায়। কিন্তু আমি মানে জন্টু স্যারের মধ্যে একটা জিনিস দেখেছি, ওনার বাড়িতে তুমি বিশ্বাস করতে পারবা, ওনার বাড়িতে এক সময় গিয়ে দুপুরে খেত প্রায় 50-60 জন, রাতে খেত প্রায় 50-60 জন। ইউনিটের যারা আছে, ইউনিট বলো, আশেপাশে মানুষ বলো, উনি ফোন দিয়ে নিয়ে আসতো। অদ্ভুত টাইপের একটি ফ্যামিলি, এবং ভাবি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এবং রীতিমতো একটা হোটেলের মতো করে করতো, এই তুই খা, এইটা খা। আমি যদি বলো ওস্তাদ আপনি একটু খান না, না রে আমি 5টার আগে তো খেতে পারি না। আমি একদিন বলছিলাম, ওস্তাদ আপনি গরুর মাংসটা খান আর মাছ খান, 2 পিস মাছ খাবেন। না রে, টাইম চলে যায়, খাওয়ার কোনো প্যারা নাই। আমার ওই ক্যামেরার অ্যাকশনটা তোদেরকে বলাটাই হচ্ছে আমার এই খোরাক খাওয়া। এরকম একটা মানুষকে আমি করতেই চাই। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। চমৎকার চমৎকার, আমরা একটা বিশ্লেষণও পেলাম যে কেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেটি আসলেই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনাদের জন্য, সেটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। এখন এই সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব যদি আপনি দিতে চান, কাকে দেবেন? সাংস্কৃতিক মন্ত্রণালয় যদি এজ এ বিগেস্ট পার্সোনালিটি যদি আমি বলি, সেটা হচ্ছে আমার দেখা হুমায়ুন ফরিদী ভাই। এবং উনি একটা ইন্ডাস্ট্রি, আমি নিজেকে বলবো, ওনাকে সৃষ্টিকর্তা আমার মনে হয় সৃষ্টি করেছেন যে তুই পৃথিবীতে যাবি, অভিনয় করবি, আর তোর কোনো কাজ নেই, এবং তোকে দেখে মানুষজন আসবে, আমি অনুপ্রাণিত হবে, আমি একজন হুমায়ুন ফরিদী হব। আমি তার সাথে মিনিমাম প্রায় 25-30টা ছবি কাজ করেছি, এবং যতটুকু কিছু মানুষের সহযোগিতা এসছি, তার মধ্যেও হুমায়ুন ফরিদী একজন। শ্রদ্ধা ফরিদী ভাই আপনাকে। বাহ, চমৎকার। আমরাও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তার যে কথা, তার যে পার্সোনালিটি, আসলে সেটি কিন্তু সকলেই সেই জায়গাটিতে শ্রদ্ধাবোধটি এখনও রেখেছেন, আমরা বিশ্বাস করি। আমরা পরবর্তী মন্ত্রণালয়ে চলে যাচ্ছি। পরবর্তীতে মন্ত্রণালয় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশি বিদেশি সংযোগ রক্ষার থেকে ভালো কাজ করতে পারে এটা উজ্জ্বল ভাই, কারণ সে একজন পাইলট মানুষ, ভীষণ এডুকেশনের একদম মানে মাইন্ড ব্লোয়িং, এবং আমার মনে হয় যে তার যে রাজনীতির প্রজ্ঞা, আচ্ছা, সবকিছু মিলে উনি খুব ভালো করবেন। অনেকগুলো মন্ত্রণালয় আমাদের কাছে আছে, এবং নিশ্চয়ই আমরা আশা করছি যে যেসব মন্ত্রণালয়গুলো বলছেন সেগুলো প্রত্যেকজনই কিন্তু সেই সবের জন্য একদম ফিটেস্ট। আমরা এবার আসবো গুরুত্বপূর্ণ আরেকটি এডুকেশনের জায়গায়, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় চলচ্চিত্র জগতের আপনি কাকে দিতে চাইবেন? এটাও আমার মনে হয় যে রাজ্জাক স্যারের কাছে চলে যাক না। কেন মনে হলো যে উনি শিক্ষার খাতটিকে সমৃদ্ধ করতে পারবেন? আমি একটু চলচ্চিত্রের পয়েন্ট অফ ভিউর কথা বলি, কারণ রাজ্জাক আঙ্কেল যে একদম বিশাল মানে ব্যারিস্টার ছিলেন তা কিন্তু বলবো না, কিন্তু আমাদের চলচ্চিত্রের বিষয়টা চলচ্চিত্র এবং যে উনি যে শিক্ষায় মানুষকে আর্টিস্ট বানিয়েছেন, তার যে প্রজ্ঞা, তুমি কি জানো যে তাকে দেখে কত মানুষ, যে কত নর্মাল ছেলেরা আর্টিস্ট হওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছে ছিল। তাহলে এটাও কি একটা শিক্ষার ভিতরে পড়ে না, যে না তাকে দেখে আমি আজকে এটা হয়েছে। আমি অনেক আর্টিস্টকে দেখেছি, আমি নাম বলবো না, যে আমি রাজ্জাক স্যারকে দেখে আমি এসেছি। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে
রাজ্জাক স্যারের কাছেই চলে যাক না। তাহলে তার যে প্রজ্ঞার আলো সেটা কিন্তু তিনি ছড়িয়ে দিচ্ছেন কারণ এক কথাই তো এখনো বলতে হয়, নায়ক রাজ। রাজ রাজ চমৎকার একজন মানুষকে পেলাম আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে একজনকে। জানতে চাই আপনি কার কথা বলবেন? সেটা অবশ্যই দিতি ম্যাডাম। অসাধারণ আর্টিস্ট, অসাধারণ পার্সোনালিটি, এবং মেপে কথা বলতেন। তার চেহারার দিকে তাকালে এত অসাধারণ সুন্দরী মনে হতো, এবং কেউ তার সাথে বসে একটা স্ল্যাং কথা বলবে, ওনার পার্সোনালিটির সামনে গিয়ে সেই মানুষটিও চুপসে যেত। এবং সেই গবেষণা যে করতেন, টোটালিটি করতেন, সব কিছু মিলে যাক না, দিতি আপার কাছেই যাক। চমৎকার। এবার আমরা আসবো বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়। এটা আমার ভিতরে রেখে দাও না। যদি আমি বলি যে নায়ক ওমর সানি, তাকে কোন মন্ত্রণালয়ে দিলে সেই দায়িত্বটা উনি সঠিকভাবে পালন? আমি বনে যাব, কারণ আমি প্রচুর গাছ পছন্দ করি এবং গাছ লাগাতে ভালোবাসি। এবং আমি গাছ কাটার পক্ষে না। আমি প্রতি মাসে অনেক গাছ কিনি, অনেক গাছ লাগাই। কিছু গাছ মরেও যায় এবং কিছু গাছ জন্মায়, এবং আমি মাঝে মধ্যে গাছের সাথেও কথা বলি, কিন্তু গাছের কোনো শব্দ পাই না আমি। কিন্তু নির্দ্বিধায় দিন শেষে গাছ যে অক্সিজেনটা দেয়, কারণ আমার সাইনাসের প্রবলেম আছে, তো কিছু কিছু গাছের সামনে দাঁড়িয়ে সে প্রবলেমটা আমি ফেস করি না। তার জন্য আমি গাছ দিয়ে পুরো এলাকাটা যদি আমি রেখে দিতে পারি, আমার চাকচিক্য মানে কিছুই ভালো লাগে না। আমার শুধুই গাছের যদি টোটালিটি থাকে, আমার খুব এই জায়গাটা আমি নিজেই করতে চাই। বাহ, আমরা তাহলে চমৎকার একটা বিশ্লেষণ পেলাম, এবং আমরা পেয়ে গেলাম যে তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি কোনো মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখতে চাই, বা যদি অভিনেতা না হতেন, তাহলে কিন্তু আমরা রাজনীতি যদি করতেন, বা সর্বোপরি এই ঘরানায় যদি থাকতেন, তাহলে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়কে আপনি বেশি ইচ্ছে প্রকাশ করতে থাকার জন্য, তাই তো? বাহ, চমৎকার। আচ্ছা, আমরা সর্বশেষ আরেকটি মন্ত্রণালয় কথা বলবো, যেটি দেশের জন্য সুশৃঙ্খলতা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়। আপনি আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে চলচ্চিত্র জগতের কোন মানুষটিকে দেখতে চান কিংবা দায়িত্বটি দিতে চান? মানে আইন মন্ত্রণালয়ের মধ্যে যদি দুইজনের নাম বলবো, আচ্ছা, একটা হচ্ছে হাসান ইমাম, আরেকজন হচ্ছে আবুল হায়াত আঙ্কেল। ওনাদের যে কোনো একজন হলেই হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো যে ওনারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করতে পারবেন? হায়াত আঙ্কেলের সাথে যখন নাকি কথা মনে হয়, তখন অনেক ব্যালেন্স করে কথা বলতে হয়, অনেক আদর্শ নিয়ে কথা বলতে হয়, এবং তার যে পার্সোনালিটি এবং তার যে মানে বলার স্টাইল, আইন বিষয়ে যে কোনো বিষয়ে, হ্যাঁ, তো আমি তাকে দেখেছি। সৈয়দ কি বলে হাসান মিয়াম স্যারকেও আমি দেখেছি। এই বিষয়গুলি খুবই তার ভিতরে যে চেষ্টা, কিভাবে শুটিংয়ের কারেক্ট টাইমে আসতে হয়, কিভাবে কি করতে হয়, সবগুলি বিশ্লেষণ মিলে তাদের দুইজনকে মনে হচ্ছে আমার কাছে।